আমার বাবার কোনো ক্ষতি করবেন না। আপনার শত্রুতা তো আমার বাবার সাথে না, আমার সাথে। ঠিক ঠিক তেমনি আমার মিশনের সাথে আপনার কোনো সম্পর্ক নেই। তাহলে কেন জড়াচ্ছেন এসবের মধ্যে? এতে ক্ষতি আপনাদেরই হবে। ক্ষমতা আছে বলেই আপনি সেটার অপব্যবহার করতে পারেন না মিস্টার মাহতাব শাহরিয়ার। আমার বাবা কোনোদিন কারো ক্ষতির কারণ হয়নি। এটা অন্যায়, একের পর এক অন্যায় করে যাচ্ছেন আপনি। এসবের কিছুই করতে চাই না আমি। আমার রাস্তায় কেউ না আসলে সে নিরাপদ, কিন্তু কেউ যেচে যদি আমার রাস্তায় এসে বাধা সৃষ্টি করে তাহলে তো আপনাকে সরাতেই হবে, সেটা যেভাবেই হোক। এবার দেখতে পাচ্ছেন বাঘের খাঁচা আর বাঘ। আপনার বাবার নামে এমন কোনো কঠিন মামলা হয়নি যে জামিন হবে না, কিন্তু আমার মিশন শেষ না হওয়া পর্যন্ত তাকে জেলেই থাকতে হবে, যাতে আপনি ইরফানের মতো আমার মিশনে বাধার সৃষ্টি করতে না পারেন। আমার এই ছদ্মবেশ দেখে আমাকে খুব হালকা ভাবে নিয়ে ফেলেছিলেন পারমিতা সিদ্দিক। এতে অবশ্য আপনার কোনো দোষ নেই। আমি আমি ইচ্ছে করেই এরকম নিরীহ মানুষের ছদ্মবেশ ধারণ করেছি। শুনুন, আমাকে খেপাবেন না, না হলে আমার আমার নেত্রের রূপ বেরিয়ে আসবে। এখন সুসুর করে বাড়ি ফিরে যান আর আমাকে আমার কাজ করতে দিন। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি আমার কাজ শেষ হবে তত তাড়াতাড়ি আপনার বাবা মুক্তি পাবে। আপনি কি মনে করেছেন আইন আপনার খেলার পুতুল? যাকে যেভাবে খুশি আইনের জালে অন্যায়ভাবে আটকে রাখবেন, আর আমি পারমিতা সেটা মেনে নেব? আচ্ছা, জেল হাজতে কত ধরনের কয়েদি থাকে ধারণা আছে আপনার? শীর্ষ সন্ত্রাসী, টেরোরিস্ট, কন্ট্রাক্ট কিলার, সাইকোপ্যাথ, সিরিয়াল কিলার, আরো কত রকম সন্ত্রাসীর মেলা জেলে। একটা সিগারেট অথবা সামান্য একটা ধাক্কার জেরে খুনোখুনি হয়ে যায়। তাই কি বলতে চান? ম্যাডাম, মুখটা একটু বন্ধ রাখেন, না হলে আপনার বাবার সাথে কোনো সন্ত্রাসীর হালকা একটা ধাক্কা লেগেও যেতে পারে। ম্যাডাম, আমাকে একটু যেতে হবে। আমার স্যার ওসমান আলী খান এই আমার জন্য অপেক্ষা করছেন। জুথি কোথায় গেছে আমি জানি না, তুমি এখন যেতে পারো। তুমি যেমনটা ভাবছো ব্যাপারটা সেরকম না। এটা ঠিক যে জুথি জেদের কারণে আমি তোমার ব্যাপারটা নিয়ে সিরিয়াসলি ভেবেছি,
আয়রনি হচ্ছে জীবন নিয়ে আমি কখনোই সিরিয়াস না। ঠান্ডা মাথায় কখনো কোনো কিছু করার অভ্যাসই নেই আমার। আমি সেটা ভাবতেও পারি না। কিন্তু এটাও সত্যি যে তুমি আমাকে বিয়ে করার কথাটা খুব একটা ভেবেচিন্তে বলনি। কেন এমন মনে হলো তোমার? তুমি আমাকে যেদিন বিয়ের কথা বলেছিলে সেদিন আমি তোমাকে কোয়েশ্চেন করেছিলাম, ইরফান যদি বেঁচে থাকতো তাহলে কি তুমি আমাকে বিয়ের কথা ভাবতে? তুমি তার কোনো উত্তর দাওনি, মনে আছে? আছে। আমাদের দুজনের উচিত আরো সময় নেওয়া, একজনের অপরজনকে আরো চেনা জানা বোঝা, তারপর না হয় বিয়ের কথা ভাবা যাবে। মুখ দেখা দেখি বন্ধ করার কি কোনো প্রয়োজন আছে? বন্ধুত্বটাও তো উপভোগ করার একটা বিষয়, তাই না? আমি এসেছিলাম তোমাকে সরি বলতে, আর আমাদের বন্ধুত্বের সম্পর্কটাকে ঠিকঠাক করে নিতে। কিন্তু জ্যোতি, ওকে কোথায় পাবে? আমি শিওর ও কোথাও লুকিয়ে আছে। বলেছে যদি আগের মতো তোমার আর আমার সম্পর্ক আবার ঠিক হয়ে যায় তাহলে ফিরে আসবে। সে পর্যন্ত আমি না হয় খুঁজে দেখি। ঠিক আছে, বিকেলে যাব তোমাদের বাসায় আড্ডা দিতে। একা একা যেতে পারবে তো, নাকি আবার নেশার ঘরে টলতে টলতে অন্য কারো বাড়িতে ঢুকে যাবে? কাল জিদের মাথায় নেশা ঘুরেছিলাম, এরকম ড্রাগ আমি আর কখনো নেব না, আই প্রমিস। দ্যাটস গ্রেট। আমি যাই তাহলে, বাই। হ্যালো, কে বলছেন? স্যার, আমি মাহতাব, ওসমান স্যারের ম্যানেজার। হ্যাঁ বলেন মিস্টার মাহতাব। স্যার, আপনি কি বাইরে? না, কেন কোনো দরকার ছিল? জি স্যার, বলছিলাম আপনি আমার কথা মতো ওসমান স্যারের সাথে হাত মিলিয়ে খুব ভালো কাজ করেছেন স্যার। হাত মিলিয়েছি, কিন্তু ভালো কাজ করেছি কিনা সেটার তো কোনো প্রমাণ এখনো পাইনি। এক্ষুনি প্রমাণ পাবেন স্যার, এক্ষুনি পাবেন। তাই নাকি? জি স্যার, একটা জরুরি ইনফরমেশন আপনাকে জানানোর জন্যই আমি ফোনটা করেছি। কি ইনফরমেশন? স্যার, ওসমান স্যার কিন্তু 5 কোটি টাকা ম্যানেজ করে ফেলেছে। টাকাটা হাতে পেলেই আপনার সব অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে ফাঁস করে দেবে। হোয়াট ননসেন্স! আমার কোনো অবৈধ ব্যবসা নেই। স্যার, কুল কুল, আমি ওসমান স্যারের সাথে বেইমানি করে আপনাকে ইনফরমেশনগুলো দিচ্ছি, তারপরেও আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না স্যার? তা ওসমান কোথা থেকে টাকাটা পাচ্ছে? স্যারের এক পুরনো ক্লায়েন্ট তার সাথে ডিল করে সবকিছু ফাইনাল করে ফেলেছে। আমি ক্লায়েন্টের নাম ঠিকানা ম্যানেজ করে আপনাকে টেক্সট করে দেব। থ্যাংক ইউ ফর ইউর ইনফরমেশন। থ্যাংক ইউ স্যার। ওসমানকে লোন শোধ করতে দেওয়া যাবে না। ওকে পার্মানেন্টলি জেলে আটকে রেখে ওর কোম্পানিকে নিজের বিজনেস হাব বানাবো আমি। কিন্তু ওসমানের ক্লায়েন্টকে কিভাবে ডিল করব? আমার কথা কেনই বা শুনবে ওর ক্লায়েন্ট? আমার কথা না শুনুক, ওসমানের ছেলের কথাও কি শুনবে না? হ্যালো আরমান, তুমি কি অফিসে? আচ্ছা আচ্ছা, তুমি একটু কনফারেন্স রুমে ওয়েট করো, আমি এক্ষুনি আসছি, জরুরি একটা কাজ আছে। হ্যাঁ হ্যাঁ আসছি, ওকে।
তুমি আমাকে চিনতে পারলো? ভাইয়া কিন্তু এখনো আমাকে চিনতে পারেনি রিয়া আপু। কোথায় গেছিলি তুই? সকাল থেকে ছাদেই ছিলাম। তাহলে এই নাটকটা কেন করলি? তোকে এই ধাক্কাটা না দিলে তো তুই রিয়া আপুর সাথে সম্পর্কটা স্বাভাবিকই করতি না, তাই তো এই ট্রিক্সটা খাটাতে হলো। সবকিছু তুই আর কি মনে করিস? তুই জানিস চিন্তা আমার কি অবস্থা হয়েছিল? কাউকে ফোন দিতে আমি বাদ রাখিনি। সবকিছু নিয়ে এরকম ছেলে মানুষই কেন করিস? এত বড় হয়েছিস তুই, তারপরও তো ছেলে মানুষ গেল না। সৌরভ থামো তো। প্লিজ রিয়া, তুমি জ্যোতির পক্ষ নিও না। ও কাজটা খুবই খারাপ করেছে। ওই কাজটা খারাপ করেছে নাকি ভালো করেছে তা আমি জানি না, কিন্তু ও যা করেছে তাতে আমার অনেক উপকার হয়েছে। তাই আমি তোমাকে জ্যোতিকে একদম বকতে দেব না, ঠিক আছে? বাহ, ঠিক আছে। তোমাকে একটা ভালো বুদ্ধি দিই, শোনো। যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে কেটে পড়ো, আর তা না হলে আজ না হয় কাল তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। কারণ মায়ের এমন অবস্থা তো আর সারা জীবন থাকবে না, বোঝো না এই ব্যাপারটা? মিতু, তোমার তো সাহস কম না? তুমি পারমিতাকে যা খুশি তাই বলছো। মা, আমি তো এই পরিবারের ভালোর জন্যই বলছি। দেখুন, ইরফান আর পারমিতার ডিভোর্স কিন্তু অনেক আগেই হয়ে গেছে, আর এখন তো আমাদের ইরফানও নেই। কিন্তু ও ওর খেয়াল খুশি মতো যখন ইচ্ছা তখন বাইরে যাচ্ছে আর আসছে, আর এইসব নিয়ে বাইরের মানুষ কথাও বলছে। এখন বাইরের মানুষের মুখ তো আর বন্ধ করার কোনো উপায় নেই, কিন্তু পারমিতা চাইলে তো একটু রাগ ঢাক করে চলতেই পারে, তাই না মা? পারমিতা এমন কিছুই করবে না যেটাতে আমাদের পরিবারের নাক কাটা যায়, যেমনটা করেছিলে তুমি। সব কথা থাক না মা। বিবাহিত হয়েও একটা পরপুরুষের হাত ধরে তুমি পালিয়ে গিয়েছিলে, আর এখন জ্ঞান দিচ্ছ কাকে? পারমিতাকে। আরে এই মেয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। তোমার শ্বশুরকে, ওসমানকে জেল থেকে বের করে নিয়ে এসেছে, আর সেই মেয়েকে তুমি এত বড় বড় জ্ঞান দিচ্ছ। একটা পাগলের গলায় আমাকে ঝুলিয়ে দেওয়ার সময় আপনার এই বিচার বুদ্ধি কোথায় ছিল মা? আপনি কি আপনার এই পাগল ছেলের খেলার পুতুল হিসাবে আমাকে রেখে দিতে চেয়েছিলেন সারা জীবনের জন্য? মানুষ কি বলবে সেটা ভেবে ওকে হাসপাতালে পর্যন্ত নেননি, আরমানের ভালো ট্রিটমেন্ট পর্যন্ত করাননি। স্বামী স্ত্রী হয়েও আমরা আলাদা থেকেছি দিনের পর দিন। ভাবি, অনেক কথা বলেছেন আপনি, এবার থামেন প্লিজ। তুমি একদম আমার সাথে কথা বলতে আসবে না। নিজের যে লেভেল সেই লেভেলেই থাকো, উপরে ওঠার একদম ভুলেও চেষ্টা করবে না। মিতু, ওকে নিয়ে আর একটা খারাপ কথা তুমি বলবে না। পারমিতা আর যাই করুক, খারাপ কোনো কিছু কোনোদিনও করবে না, বরং ভালো করেও মেয়েটার নীরবে সবার অপমান সহ্য করে গেছে। কিন্তু তুমি যেটা করেছো সেটা শুধু খারাপ না, সেটা অপরাধ। তারপরেও আমি তোমাকে মাফ করে দিয়েছিলাম, ভেবেছিলাম তুমি বদলে গেছো। আর এক ছেলের জন্য ভালোবাসা আর অন্য ছেলের জন্য শুধুই অবহেলা, এটা অপরাধ না? আপনি করেছেন এই কাজ, তাই না? আপনি ছাড়া এই প্রজেক্টের নাম কেউ জানতো না, এই ক্লায়েন্টের নাম কেউ জানতো না। আপনি রহমানকে ইনফরমেশন দিয়েছেন না? এই তুই রহমানের হয়ে কাজ করছিস, তাই না? এখন কি করি? এমনটা হতে পারে তা তো ভাবিনি। অস্বীকার করলে ওসমান স্যার বিশ্বাস করবেন না, আর স্বীকার তো করাই যাবে না।
তাহলে আমার পুরো প্ল্যানটাই ব্ল্যান্ডার হয়ে যাবে। কি বলে কাটাই এখন? এই বল বল, কেন করেছিস এই কাজ? কেন তুই রহমানকে আমার ইনফরমেশন দিয়েছিস? বল, কেন বল? ওনাকে ছেড়ে দিন বাবা, উনি কিছু করেনি। মিস্টার জাকিরের সাথে আমি যোগাযোগ করেছি। হ্যাঁ, মিস্টার জাকিরের সাথে আমি রহমান আঙ্কেলের কথা বলিয়ে দিয়েছি। তুমি যোগাযোগ করেছো? হ্যাঁ, মিস্টার জাকিরের সাথে আমি রহমান আঙ্কেলের কথা বলিয়ে দিয়েছি। কেন? কোম্পানির একজন হয়ে আমি এটা করা জরুরি মনে করেছি। এই স্টুপিড, তুমি নিজেকে কি মনে করো? হ্যাঁ, কি মনে করো নিজেকে? তুমি কি ভেবে, কোন লজিকে এটা করেছো? ওকে ফাইন, করেছো, কিন্তু আমাকে কেন জানাওনি? কেন জানাওনি? কোম্পানির ভালো চাই তাই এটা করেছি। আর আপনাকেও বোঝাতে চাই যে আমিও ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারি। মাত্র একটা কলে আমি মিস্টার জাকিরকে কনভিন্স করে ফেলেছি। মিটিং টাইম এগিয়ে এনে রহমান আঙ্কেলের সাথে কথা বলিয়ে দিয়েছি, চেক ইস্যু করে নিয়েছি। বিনিময়ে রহমান আঙ্কেল আমাকে তার পরের পোস্টে প্রমোশন দিয়েছে। নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য এতটুকু তো করা যেতেই পারে নাকি? আপনি চান না আমি উন্নতি করি, সারা জীবন আপনার ছায়ার নিচে থাকি?